আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভি সন্ধ্যার সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি ফারজানা তানি। আমি সিনথিয়া রহমান। সুখী সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সচিবালয়ে প্রধানমন্ত্রীর দফতরে ইস্টার সানডে উপলক্ষে শুভেচ্ছা বিনিময়কালে এই আহ্বান জানান তিনি। এদিকে ভাটারায় ইস্টার সানডের অনুষ্ঠানে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, রাজনৈতিক কারণে ধর্ম নিয়ে বিভাজনের কোনো সুযোগ নেই। বিস্তারিত জানাচ্ছেন সর্দার রাজীব। খ্রিস্ট ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব ইস্টার সানডে উপলক্ষে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেছেন প্রটেস্ট্যান্ট চার্চের নেতারা। সচিবালয়ে প্রধানমন্ত্রীর দপ্তরের সভাকক্ষে এই শুভেচ্ছা বিনিময় করা হয়। অনুষ্ঠানে ধর্মবর্ণ নির্বিশেষে দেশ গড়ার লক্ষ্যে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, সবাই মিলে যার যার অবস্থান থেকে কাজ করে একটি ভালো বাংলাদেশ গড়ার লক্ষ্যে ঐক্যবদ্ধ হতে হবে। এদিকে ইস্টার সানডে উপলক্ষে রাজধানীর কাকরাইলে খ্রিস্টান সম্প্রদায়ের সাথে শুভেচ্ছা বিনিময় করেন বিএনপি মহাসচিব ও স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ সময় জুলাই সনদে দেওয়া প্রতিশ্রুতি অক্ষরে অক্ষরে বাস্তবায়নের কথা জানান তিনি। আমরা বাংলাদেশকে সম্পূর্ণরূপে একটা অসাম্প্রদায়িক, গণতান্ত্রিক এবং একেবারেই সাম্যের উপরে ভিত্তি করে আমরা একটা সমাজ করতে চাই, একটা রাষ্ট্র নির্মাণ করতে চাই। এটাই আমাদের লক্ষ্য। এর আগে ভাটারায় খ্রিস্টান চার্চে শুভেচ্ছা বিনিময় করেন মির্জা ফখরুল। এ সময় তিনি বলেন, কিছু রাজনৈতিক শক্তি ধর্মকে হাতিয়ার হিসেবে ব্যবহার করে সমাজে বিভাজন সৃষ্টির চেষ্টা করছে। কিছু কিছু শক্তি দল তারা এর মধ্যে বিভাজন আনার সৃষ্টি করেছে। এই বিভাজনগুলো আমাদের সমাজকে ক্ষতিগ্রস্ত করে, হিংসার উদ্রেক করে। একটি শব্দ যেটাকে আমরা হেট করি, হেট, ঘৃণা, এই শব্দটাকে আমাদের সকলেরই ঘৃণা করা উচিত। বেশি করে সর্দার রাজীব, আরটিভি, ঢাকা। যুক্তরাষ্ট্রের সঙ্গে দেশের কোনো গোপন চুক্তি নেই, যা কিছু আছে তা প্রকাশ করা হয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান। সচিবালয়ে ঢাকায় নিযুক্ত আমেরিকার রাষ্ট্রদূতের ব্রেন্ট টি ক্রিস্টেনসেন প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ শেষে এসব কথা বলেন। পররাষ্ট্রমন্ত্রী জানান, যুক্তরাষ্ট্রের সাথে পারস্পরিক সম্পর্ক, বিশেষ করে জ্বালানি, বাণিজ্য, উন্নয়ন সহযোগিতা নিয়ে সাধারণ আলোচনা হয়েছে। একই সঙ্গে রোহিঙ্গা সংকট মোকাবেলায় যুক্তরাষ্ট্রের চলমান সহায়তা অব্যাহত রাখার বিষয়টিও বিশেষ গুরুত্ব পেয়েছে। এদিকে স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলামের সাথে সাক্ষাৎ করেন ফ্রান্সের রাষ্ট্রদূত জ্যা-মার্ক শার্লে। যুক্তরাষ্ট্রের সঙ্গে আমাদের কোনো গোপন চুক্তি নাই। এই যে চুক্তি সেটা আমরা প্রকাশ করে দিয়েছি। 2 নম্বর কথা হচ্ছে যে কেউ কেউ বলছেন যে এই চুক্তির কারণে আমাদেরকে আমেরিকার কাছে পারমিশন চাইতে হচ্ছে। একেবারে মিথ্যে কথা। এই রাশিয়ান তেল কেনার ব্যাপারে সব দেশের উপরে রেস্ট্রিকশন আছে, আমেরিকান রেস্ট্রিকশন। সুতরাং আপনাকে সেই রেস্ট্রিকশনের ওয়েভার চাইতে হবে। এটার সঙ্গে চুক্তির, বাণিজ্য চুক্তির কোনো সম্পর্ক নেই। ভুয়া মুক্তিযুদ্ধের শনাক্তে কাজ করছে মন্ত্রণালয়ে 481 জনের গ্যাজেট বাতিল করা হয়েছে বলে জানিয়েছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আহমদ আজম খান। রোববার জাতীয় সংসদ অধিবেশনে সিলেট 3 আসনের সংসদ সদস্য মোহাম্মদ আব্দুল মালিকের এক প্রশ্নের জবাবে মন্ত্রী এসব তথ্য জানিয়েছেন। তিনি বলেন, বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে রাজনৈতিক বিবেচনায় তালিকাভুক্ত হওয়া ভুয়া মুক্তিযোদ্ধাদের চিহ্নিত করে ব্যবস্থা নেওয়া শুরু হয়েছে। মন্ত্রী জানিয়েছেন, এরই মধ্যে আগস্ট 2024 থেকে মার্চ 2026 পর্যন্ত সারা দেশে তদন্ত ও যাচাই বাছাইয়ের মাধ্যমে 481 জন অমুক্তিযোদ্ধার গেজেট বাতিল করা হয়েছে। তিনি আরও বলেন, বর্তমান সরকার মুক্তিযোদ্ধাদের যথাযথ সম্মান ও সুযোগ সুবিধা নিশ্চিত করতে বদ্ধপরিকর। প্রবাসে অবস্থানরত যে সকল মুক্তিযোদ্ধা এখনও ডিজিটাল সনদ বা স্মার্ট আইডি কার্ড পাননি, তাদের আবেদনের প্রেক্ষিতে দ্রুততম সময়ের মধ্যে তা প্রদানের ব্যবস্থা করা হবে। বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় একটি কৃষি ফার্ম আছে 1940 সালে যাচাই বাছাই করে অমুক্তিযোদ্ধা প্রমাণিত হলে গেজেটে বাতিলের সুপারিশ করা হয়। ইতিমধ্যে আগস্ট 2024 থেকে মার্চ 2026 পর্যন্ত সারা দেশে 481 জনের গেজেট বাতিল করা হয়েছে। বিচারপতির নিয়োগ এবং সুপ্রিম কোর্ট সচিবালয় অধ্যাদেশ রহিতের সিদ্ধান্তে স্বাধীন বিচার বিভাগ প্রতিষ্ঠায় বাধাগ্রস্ত হবে না বলে মন্তব্য করেছেন নবনিযুক্ত অ্যাটর্নি জেনারেল রুহুল কুদ্দুস কাজল। বিকেলে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে সাবেক
প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কবরে শ্রদ্ধা নিবেদন শেষে কথা বলেন তিনি। এ সময় বিএনপির সরকারি নির্বাহী বিভাগ বিচার বিভাগের উপর কোনো হস্তক্ষেপ করছে না জানিয়ে অ্যাটর্নি জেনারেল বলেন, যে অধ্যাদেশগুলো এখনো আইনে রূপান্তর হয়নি তা ধাপে ধাপে আইনে পরিণত করা হবে। রাষ্ট্রপতি তার সাংবিধানিক অধিকার বলে আর্টিকেল 93 অনুযায়ী তিনি যে অধ্যাদেশ জারি করেন, সাংবিধানিক বাধ্যবাধকতা হিসেবে সংসদের প্রথম অধিবেশনে সে অধ্যাদেশগুলো উত্থাপন করতে হয়। স্বল্প সময়ের মধ্যে যে সমস্ত অধ্যাদেশগুলো করা হয়নি, পর্যায়ক্রমে সেগুলো আলটিমেটলি আইনে রূপান্তর করা হবে এবং সে আইনে রূপান্তর করলে আমি মনে করি অধ্যাদেশগুলো ধারাবাহিকতা রক্ষা করা কিংবা এই অধ্যাদেশগুলোর মাধ্যমে যে উদ্দেশ্য করা হয়েছিল সেগুলো পূরণ করার ক্ষেত্রে কোনো বাধা হবে না। বৈশ্বিক যুদ্ধ পরিস্থিতির কারণে দেশেও জ্বালানি সহ সব পণ্যের দাম বাড়তে পারে বলে মন্তব্য করেছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। রাজধানীর পরিকল্পনা মন্ত্রণালয়ে এলডিসি গ্র্যাজুয়েশন বিষয়ক কর্মশালা শেষে সাংবাদিকদের কাছে এমনটা জানান তিনি। অর্থনীতির সব সুযোগ নেতিবাচক ধারায় রয়েছে জানিয়ে এই মুহূর্তে এলডিসি গ্র্যাজুয়েশনে যাওয়া সম্ভব হবে না বলেও মনে করেন অর্থমন্ত্রী। আরও জানাচ্ছেন তৌহিদুর রহমান। স্বল্পোন্নত দেশ থেকে বাংলাদেশের উত্তরণের বিষয় নিয়ে পরিকল্পনা মন্ত্রণালয়ে আয়োজিত হয় এই কর্মশালা। সেখানে অর্থনীতিবিদ, ব্যবসায়ী সহ দেশি বিদেশি প্রতিনিধিরা আলোচনায় অংশ নেন। A standard 5-year transition period with the possibility of an additional extension where needed. বাংলাদেশের অর্থনীতি বেশ নাজুক মন্তব্য করে অর্থনীতিবিদ ও সরকারের কর্তা ব্যক্তিরা এলডিসি গ্র্যাজুয়েশনের সময় 2029 সাল পর্যন্ত পিছিয়ে দেওয়ার দাবি জানান। তা না হলে অর্থনীতি আরও খারাপ হতে পারে বলে আশঙ্কা তাদের। In terms of economic figures, distorted narratives. পরে সাংবাদিকদের সাথে কথা বলেন অর্থমন্ত্রী, জানান সার্বিক বিবেচনায় এই মুহূর্তে এলডিসি থেকে উত্তরণের অবস্থায় বাংলাদেশ নেই বলে মন্তব্য করেন। ইকোনমির সব মানদণ্ড নিম্নগামী আমরা যখন দায়িত্ব নিয়েছি, তো সুতরাং সেখানে তো গ্র্যাজুয়েশনের প্রশ্ন আসছে না। সব কিছু মিলিয়ে আমাদেরকে যে ক্যাপাসিটি বিল্ডিংয়ের মাধ্যমে যেখানে আমরা যেতে পারবো রেডিনেসে, সেটা বিএনপির ম্যানিফেস্টোতে সব বলা আছে। এইগুলো যদি বিএনপির ম্যানিফেস্টো আমরা যদি সময় মতো, যেটা আমরা ইনশাআল্লাহ আমরা ইমপ্লিমেন্টেশন করছি, এগুলো সম্পাদন করলে যে ক্যাপাসিটি বিল্ডিংয়ের যে কথাটা আছে সেটা হয়ে যাবে। তখনই আমরা রেডি হব, তখনই গ্র্যাজুয়েশনের দিকে যাব। এই মুহূর্তে গ্র্যাজুয়েশনের দিকে যাওয়ার কোনো সুযোগ নেই। যুক্তরাষ্ট্র সহ বিভিন্ন দেশে তেলের দাম দ্বিগুণ হয়েছে। এর প্রভাবে পণ্যের দামও বেড়েছে। জনগণের কথা মাথায় রেখে সরকার এতদিন পণ্যের দাম বাড়ায়নি বলে জানান তিনি। টোটাল সাপ্লাই চেইন ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং সব কিছুতে আগামী দিনে দ্রব্যমূল্য বাড়বে, এ ব্যাপারে কোনো সন্দেহ নেই। আমেরিকাতে তেলের দাম দ্বিগুণ হয়ে গেছে, শ্রীলঙ্কাতে 25% বাড়িয়েছে। আমরা কিন্তু এখনো বাড়াই নাই, কিন্তু এই বিষয়গুলো তো না বাড়িয়ে কত করে থাকতে হবে। বাংলাদেশে এতদিন পণ্যের দাম না বাড়ানোয় অর্থনীতির ক্ষতি হচ্ছে বলেও জানান অর্থমন্ত্রী। সরকারি তহবিল এভাবে রক্তক্ষরণ হতে থাকে, এটা তো আলটিমেটলি জনগণেরই ক্ষতি হবে। তৌহিদুর রহমান, RTV, ঢাকা। দোকানপাট ও শপিং মল খোলা রাখার সময়সীমা 1 ঘন্টা বাড়িয়ে সন্ধ্যা 7টা নির্ধারণ করা হয়েছে, জানিয়েছেন বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী। পররাষ্ট্রমন্ত্রী বলেছেন, জ্বালানি আমদানির বিকল্প সাশ্রয়ী উৎস সন্ধান করছে সরকার। এদিকে আজও জ্বালানি তেলের জন্য পেট্রোল পাম্পগুলোতে ছিল যানবাহনের দীর্ঘ সারি। আরও জানাচ্ছেন শাকিলা করিম। ইরানে হামলা পাল্টা হামলার জেরে মধ্যপ্রাচ্য জুড়ে যুদ্ধ পরিস্থিতির কারণে বিশ্ববাজারে জ্বালানি তেলের তীব্র সংকটের প্রভাবে পড়েছে বাংলাদেশও। পর্যাপ্ত সরবরাহ না থাকায় বন্ধ রাখা হয়েছে অনেক পেট্রোল পাম্প। সেই রাত 9টা থেকে এখন পর্যন্ত এখানে লাইনে দাঁড়িয়ে আছি। পাম্পে জিজ্ঞাসা করলাম তেলের অবস্থা কি, ওনারা বললো যে গাড়ি আসলে পাবো। গত রাত্রের থেকে আমরা অপেক্ষায় আছি তেলের জন্য। আমার তেল এখন কতটুকু দেয় আমি জানি না, কিন্তু তেলের জন্য লাইনে দাঁড়া আছে। প্রাইভেট কারে 10 লিটার, তার বড় গাড়িতে 20 লিটার, বাসে 200 লিটার, এরকম আর কি রেশিও অনুযায়ী আমরা তেল দিচ্ছি। মোটরসাইকেলে 5 লিটার। এমন বাস্তবতায় দেশে জ্বালানির বাজার নিয়ন্ত্রণে নড়েচড়ে বসেছে সরকার। সন্ধ্যা 6টার পরিবর্তে 7টা পর্যন্ত বাজার, শপিং মল খোলা রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যেহেতু এটা জনগণের সরকার, অর্থাৎ জনগণ ভোট দিয়ে সরকারকে সরকার পরিচালনার দায়িত্ব দিয়েছে, সেহেতু এই দোকান মালিক সমিতির তাদের আবেদন, তাদের অনুরোধ বিবেচনায় সরকার প্রধান, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী সন্ধ্যা 7টা পর্যন্ত এখন বিপণী বিতান খোলবার সময় পুনর্নির্ধারণ করেছেন। আগামী 1 বৈশাখ এবং আসন্ন
পবিত্র ঈদুল আজহার সময়টুকুতেও আমরা এই ক্ষেত্রে ফ্লেক্সিবল হব। জ্বালানি, বিদ্যুৎ ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী জানান, এপ্রিলে জ্বালানির চাহিদা পূরণের প্রস্তুতি সরকারের রয়েছে। আনন্দের সাথে জানাতে চাই, ইতিমধ্যে বর্তমান সরকার প্রায় 3 মাসের মতো, প্রায় 3 মাস প্লাস মাইনাস সামথিং, প্রায় 3 মাসের মতো অকটেন এবং পেট্রোলের আমরা যেটা চাহিদা সেটা আমরা সংরক্ষণ করতে সক্ষম হয়েছি। পররাষ্ট্রমন্ত্রী জানান, সাশ্রয়ী মূল্যে যে কোনো উৎস থেকে জ্বালানি সংগ্রহ করবে সরকার। আমরা সব রকম সোর্স থেকে কিনবো। আমরা চাইছি যে আমাদের ক্রেতারা সুলভ মূল্যে এই ডিজেল কিংবা অন্যান্য এনার্জি প্রোডাক্টগুলি পান। তো দুনিয়াতে আমরা সবচাইতে সাশ্রয়ী যে সমস্ত সোর্স, সেটা ভারত হোক, সেটা মধ্যপ্রাচ্য হোক, সেটা যুক্তরাষ্ট্র হোক, আমরা সব জায়গাতেই চেষ্টা করছি। বাংলাদেশের জ্বালানি নিরাপত্তা নিশ্চিতে যুক্তরাষ্ট্র সহযোগিতার আশ্বাস দিয়েছে বলেও জানান পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান। সার্বিকভাবে বাংলাদেশ জ্বালানি সংকটে। শাকিলা করিম, RTV, ঢাকা। মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতিতে বৈশ্বিক জ্বালানি সংকটের কারণে দেশের শিক্ষা প্রতিষ্ঠানে অনলাইন ক্লাসের বিষয়ে চূড়ান্ত কোনো সিদ্ধান্ত আসেনি বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী আনম এহসানুল হক মিলন। সচিবালয়ে সাংবাদিকদের কথা বলেন তিনি জানান, আগামী 2-1 দিনের মধ্যে স্টেক হোল্ডারদের সঙ্গে বৈঠক হবে। এরপর বৃহস্পতিবার মন্ত্রিসভা বৈঠকে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। প্রবাবলি স্টেক হোল্ডারদের ডিসিশনের পরে ক্যাবিনেটে যাবে, ক্যাবিনেটের হওয়ার পরে ক্যাবিনেট এটাকে প্রেস কনফারেন্স করবে। এর মাঝে আমাদের বলার কিছু থাকবে না। সংকট কাটছে না জ্বালানি তেলের, এতে ভোগান্তি চরমে উঠেছে চালকদের। আর সংকটের প্রভাবে কৃষি জমিতেও সেচ কাজ ব্যাহত হচ্ছে। ঢাকার শিল্পাঞ্চল আশুলিয়ায় লোডশেডিংয়ে কারখানাগুলোর একমাত্র ভরসা তেল। আর কাঙ্ক্ষিত তেল না পেয়ে বিপাকে কারখানার কর্মকর্তারা। ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়েও পাম্পে তেল পাচ্ছে না চালকরা। হবিগঞ্জে খুচরা বাজারে অতিরিক্ত মূল্যে জ্বালানি তেল বিক্রি হচ্ছে, যদিও পাম্পগুলোতে তেলের জন্য দীর্ঘ লাইন চালকদের। এদিকে মুন্সিগঞ্জের পাম্পগুলোতে তেলের সরবরাহ না থাকায় বন্ধ রয়েছে সবকটি পাম্প। রাজশাহীতে গত 24 ঘন্টায় হামের উপসর্গ নিয়ে 5 শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে 2 জন এবং বেসরকারি একটি হাসপাতালে 3 জন শিশুর মৃত্যু হয়। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের মুখপাত্র ডাক্তার শঙ্কর কে বিশ্বাস জানিয়েছেন, হামের উপসর্গ নিয়ে মারা যাওয়া শিশুদের বয়স 6 ও 7 মাস। এছাড়া গত 24 ঘন্টায় নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছে 14 জন শিশু। আর বর্তমানে হামের উপসর্গ নিয়ে হাসপাতালে চিকিৎসাধীন রোগীর সংখ্যা 125 জন। হাম করোনা মহামারীর চেয়েও কম উদ্বেগজনক নয় বলে মন্তব্য করেছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মোহাম্মদ সাখাওয়াত হোসেন। এমন পরিস্থিতিতে হাম নিয়ন্ত্রণে 3 মে থেকে সারা দেশে বিশেষ টিকাদান কর্মসূচি শুরু হবে। এরই মধ্যে উচ্চ ঝুঁকির 18 জেলার 30 উপজেলায় হামের টিকাদান কর্মসূচির উদ্বোধন করেন স্বাস্থ্যমন্ত্রী। এদিকে রাজধানীর হাসপাতালগুলোতে বাড়ছে রোগীর চাপ। আরও জানাচ্ছেন বিপুল দেব রায়। দেশে হামের সংক্রমণ উদ্বেগজনক হারে বেড়ে যাওয়ায় পরিস্থিতি নিয়ন্ত্রণে জরুরি ভিত্তিতে বিশেষ টিকাদান কর্মসূচি শুরু করেছে সরকার। রোববার সকাল থেকে 18 জেলার উচ্চ ঝুঁকিপূর্ণ 30টি উপজেলায় এই বিশেষ কর্মসূচি পরিচালিত হচ্ছে। কর্মসূচির আওতায় 6 মাস থেকে 5 বছরের কম বয়সী শিশুরা এই টিকা পাচ্ছেন। ঢাকার নবাবগঞ্জে টিকা দেওয়ার কর্মসূচি উদ্বোধন করেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মোহাম্মদ সাখাওয়াত হোসেন। তিনি বলেন, হাম এখন এমন এক পর্যায়ে পৌঁছেছে যা করোনার মহামারীর চেয়েও কম উদ্বেগজনক নয়। বিগত সরকারগুলি 2020 ডিসেম্বরের পর এই টিকা কার্যক্রমটা অব্যাহত রাখেনি, বিদায় মিজেলসের আক্রমণটা বেড়ে গিয়েছে। ওইটাই চ্যালেঞ্জ ছিল, আমরা কি করব। আল্লাহ তাআলা আমাদেরকে সেই রাস্তা বাদিয়ে দিয়েছেন। গ্যাভির মাধ্যমে 2,19,00,000 ডোজের টিকা আমরা পেয়ে আজকে তার যাত্রা শুরু করলাম। কাজে দ্যাট চ্যালেঞ্জ ইজ ওভার, ইট ইজ কাভার্ড। এদিকে ঢাকা শিশু হাসপাতাল, মহাখালী কোভিড বিশেষায়িত হাসপাতাল সহ রাজধানীর বিভিন্ন হাসপাতালে আক্রান্ত শিশুদের চাপ বাড়ছে। রোগী স্বজনরা বলছেন, সুচিকিৎসার অভাবে নানা ভোগান্তিতে পড়ছেন তারা। আমরা দেশে ডাক্তার দেখাইতাম, পরে ক্যানালা ফিট করে, কুমিল্লা ক্যানালা ফিট করে 7 দিনের ইনজেকশন দেয়ছে মুখে রেগুলার। তারপরে ইনজেকশন দেওয়ার পরে 2 দিন অথবা 3 দিন ভালো ছিল, তারপরে আবার দেখা দিচ্ছে। সকাল 8টা থেকে ওই দিন এই 12:30 পর্যন্ত আমি হসপিটালই ঘুরছি। আমি বসতে পারি না এই বাসায়। ওই যে বলছে যে ওষুধ খাওয়াও, আমি বাসায় যাই খাওয়াইছি, কিন্তু আমার বাচ্চা কমে নাই। রবিবার থেকে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশন, ময়মনসিংহ ও বরিশাল জেলায় বিশেষ টিকাদান কর্মসূচির পাশাপাশি 3 মে থেকে সারা দেশে বিশেষ টিকাদান কর্মসূচি শুরু হবে।
বিপুল দেবরাই, RTV, ঢাকা। জুলাই গণ অভ্যুত্থানে কারফিউ জারি এবং ব্যবসায়ীদের নিয়ে গণভবনে বৈঠক করে হত্যাকাণ্ডে উস্কানি ও সহায়তা সহ 5 অভিযোগে সাবেক আইনমন্ত্রী আনিসুল হক ও শেখ হাসিনার উপদেষ্টা সালমান এফ রহমানের বিরুদ্ধে চতুর্থ দিনের সাক্ষ্য গ্রহণ হয়। বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1-এ সাক্ষ্য দেন মিরপুরের শহীদ শেখ শাহরিয়ারের বাবা। পরবর্তী তারিখ 15 এপ্রিল। পরে এই ট্রাইব্যুনালেই শাপলা চত্বরে হেফাজতের সমাবেশে হত্যাকাণ্ডের মামলায় তদন্ত প্রতিবেদন দাখিলে 7 জুন তারিখ নির্ধারণ করা হয়। অন্যদিকে ট্রাইব্যুনাল 2-এ কুষ্টিয়ায় 6 জনকে হত্যা সহ 3 অভিযোগে আওয়ামী লীগ নেতা মাহবুবুল আলম হানিফ সহ 4 আসামির বিরুদ্ধে সাক্ষ্য নেওয়া হয়। সাক্ষ্য দেন মামলার তদন্ত কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন। এছাড়াও এই ট্রাইব্যুনালে জুলাই আন্দোলনে চট্টগ্রামের ছাত্রদল নেতা ওয়াসিম সহ 6 জনকে হত্যা মামলায় আওয়ামী লীগের সাবেক মন্ত্রী, এমপি সহ 22 জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করে প্রসিকিউশন। প্রকল্পের কাজ প্রায় শেষ। অদৃশ্য কারণে তবুও চালু হয়নি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের 3য় টার্মিনাল। পরিচালনা কাঠামো ও নীতিগত সিদ্ধান্ত নাকি অন্য কোনো জটিলতায় আটকে আছে পুরো প্রকল্প। চালু না হওয়ায় বাড়ছে ঋণের সুদের চাপ, হারাচ্ছে সম্ভাব্য রাজস্ব, আর পুরনো টার্মিনালে বাড়ছে যাত্রী ভোগান্তি। বিমান প্রতিমন্ত্রী বলছেন দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটতে যাচ্ছে। চলতি বছরে চালু হতে যাচ্ছে 3rd টার্মিনাল। বিশেষজ্ঞদের সতর্কবার্তা, সময়মতো সঠিক সিদ্ধান্ত না এলে এই মেগা প্রকল্পই হয়ে উঠতে পারে অর্থনীতির জন্য বড় বোঝা। মিলবে না প্রত্যাশিত রিটার্ন। দীপ্তচন্দ্র পালের রিপোর্টে বিস্তারিত। 1980 সালে যাত্রা শুরু করা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরটি সময়ের সাথে যাত্রী চাপ সামাল দিতে গিয়ে বারবার হিমশিম খেয়েছে। প্রথম ও দ্বিতীয় টার্মিনাল সম্প্রসারণের পরও চাহিদার তুলনায় সক্ষমতা ছিল অনেকটাই কম। এরই প্রেক্ষাপটে 2019 সালে শুরু হয় 3য় টার্মিনাল নির্মাণ কাজ, যার লক্ষ্য ছিল আন্তর্জাতিক মানের সেবা নিশ্চিত করা এবং যাত্রী ধারণ ক্ষমতা কয়েক গুণ বাড়ানো। অত্যাধুনিক টার্মিনালটি নির্মাণে খরচ হয়েছে প্রায় 21,300 কোটি টাকা, যার শতভাগ কাজই শেষের পথে। তবে ব্যাগেজ হ্যান্ডেলিং, স্বয়ংক্রিয় ইমিগ্রেশন এবং উন্নত যাত্রী সেবার সব প্রস্তুতি থাকলেও রাজস্ব বন্টন, অপারেশনাল নিয়ন্ত্রণ ও নিরাপত্তা ব্যবস্থাপনা সংক্রান্ত শর্তে মতপার্থক্যের কারণে ঝুলে আছে প্রকল্পটি। টেকনিক্যাল সমস্যা এখানে একটা বড় সমস্যা। মূলত আসলে প্রফিট শেয়ারিং নিয়ে যে নেগোসিয়েশন বা দর কষাকষি আমরা বলি, সেই জায়গায় আসলে একটা ঐক্যমতে আসার যে বিষয়টা, সেটা দুই দেশ হতে পারছে না। দীর্ঘ জল্পনা কল্পনার পর এবার নতুন সম্ভাবনা। চলতি বছরের শেষেই চালু হতে পারে 3য় টার্মিনাল, আর এর পরিচালনার দায়িত্ব দেয়া হতে পারে জাপানের কোনো অভিজ্ঞ প্রতিষ্ঠানকে। আমরা যেভাবে এগুচ্ছি আশা করতেছি নেগোসিয়েশনটা হয়ে যাবে। হয়ে গেলে আমরা আশা করি 9 মাসের মধ্যে আমরা এটাকে ওপেন করতে পারবো। বিশেষজ্ঞরা বলছেন এত অল্প সময়ে অনেকটা চ্যালেঞ্জ থাকলেও অর্থনৈতিক চাপ কমাতে দ্রুত 3rd টার্মিনাল চালুর প্রয়োজনীয়তার কথা। আয়োজন প্রস্তুতিটা কিন্তু বিশাল। এত বড় একটা টার্মিনাল, এত আসলে পার্সোনাল এখানে দরকার যারা আসলে অপারেশন এবং মেইনটেন্যান্সের দায়িত্বে থাকবে। তো সেই জায়গায় চ্যালেঞ্জ আছে, কিন্তু আমি যেটা বারবারই আসলে যে জায়গায় জোর দিতে যাচ্ছি যে এত বড় একটা এয়ারপোর্টে এত ভারী বিনিয়োগ হয়ে গেছে। আমরা যত দেরি করব আমাদের ফাইন্যান্সিয়াল বার্ডেন বাড়তে থাকবে এবং যন্ত্রাংশ তাদেরও একটা আসলে ইকোনমিক লাইফ টাইম আছে। শুধু বিদেশি কোম্পানি নয়, বিমানের সাথে যৌথভাবে গ্রাউন্ড হ্যান্ডেলিং এর দায়িত্ব দেওয়া উচিত বলে মনে করেন এই বিশেষজ্ঞ। হাইলি এটা টেকনিক্যাল এবং টেকসেভি একটা জায়গা। সেখানে আসলে যেটা হতে পারে, আমরা জয়েন্ট ভেঞ্চারের কথা চিন্তা করতে পারি। সুবিধাটা হচ্ছে নলেজ ট্রান্সফার। পরিচালনার যে আমাদের যে গ্যাপগুলি আছে, সেটা কিন্তু যখন আপনি একেবারে ফিল্ড পর্যায়ে কাজ করবেন একসাথে, তখন আসলে এই নলেজ ট্রান্সফারের একটা সুযোগ হবে। দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে দোরগোড়ায় 3য় টার্মিনাল। পরিচালনার সঠিক সিদ্ধান্ত আর সময়মতো উদ্বোধনের মাধ্যমে এটি অনেকটা বদলে দিতে পারে দেশের আকাশপথের ভবিষ্যৎ, এমনটাই মনে করছে বিশেষজ্ঞরা। দীপ্তচন্দ্র পাল, RTV, ঢাকা। বাংলা নববর্ষ 1433 উদযাপনে মঙ্গল বা আনন্দ নয়, এবার হবে বৈশাখী শোভাযাত্রা নামে পালন করা হবে বলে জানিয়েছেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাই রায়চৌধুরী। সচিবালয়ে বাংলা নববর্ষ এবং চাকমা, মারমা, ত্রিপুরা, গারো ও অন্যান্য জাতিগোষ্ঠীর নববর্ষ উদযাপনের লক্ষ্যে সভা শেষে সাংবাদিকদের তিনি এ তথ্য জানিয়েছেন। এই নামের কারণে ইউনেস্কোর স্বীকৃতি নিয়ে কোনো সমস্যা হবে না বলেও উল্লেখ করেন সংস্কৃতিমন্ত্রী। আনন্দ ও মঙ্গল শোভাযাত্রা নাম নিয়ে বিতর্ক করার কিছু নেই বলেও জানিয়েছেন নিতাই রায়চৌধুরী।
নাম নিয়ে এটা বিতর্ক, এই বিতর্কটা আমরা অবসান করতে চাই। এবার থেকে আমাদের সরকারি সিদ্ধান্ত আছে, আমরা এটাকে আনন্দ শোভাযাত্রাও বলবো না, মঙ্গল শোভাযাত্রাও বলবো না। শোভাযাত্রা হবে যথাযোগ্য মর্যাদার সাথে, এই শোভাযাত্রার নাম হবে বৈশাখী শোভাযাত্রা। কিন্তু আমরা আমাদের দেশে সমাজে আমরা বিভাজন চাই না, আমরা মানে সেখানে মানুষের মাঝে অনৈক্য সংঘাত এগুলো আমরা চাই না, আমরা বৈচিত্র্যের মাঝে ঐক্য চাই। সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা সর্বোচ্চ ৩২ বছর করে সংসদে পাশ হয়েছে সরকারি চাকরি বিল ২০২৬। জনপ্রশাসন প্রতিমন্ত্রী আব্দুল বারী সরকারি চাকরি বিল ২০২৬ সংসদে উত্থাপন করেন, পরে তা পাশ হয়। শিক্ষিত বেকার যুবকদের দেশ গঠনে আরও বেশি সুযোগ করে দিতে এবং শ্রমবাজারে ইতিবাচক প্রভাব ফেলতে এই বয়সসীমা বৃদ্ধি করা হয়েছে। বিলের মূল বিধানগুলোতে বলা হয়েছে, বাংলাদেশ সিভিল সার্ভিসের সব ক্যাডার এবং বিসিএস বহির্ভূত সব সরকারি চাকরিতে প্রবেশের সর্বোচ্চ সময়সীমা হবে ৩২ বছর। স্বায়ত্তশাসিত ও সংবিধিবদ্ধ সংস্থাগুলোর যেসব পদে নিয়োগের বয়সসীমা আগে ৩০ বা অনূর্ধ্ব ৩২ ছিল, সেখানেও এখন থেকে বয়সসীমা ৩২ বছর হবে। অপরিবর্তিত উচ্চতর বয়সসীমায় যেসব পদের নিয়োগ বিধিমালায় বয়সসীমার আগে ৩২ বছরের বেশি নির্ধারিত আছে, সেগুলো বহাল থাকবে। জনপ্রশাসন মন্ত্রণালয় প্রস্তাব করছি যে সরকারি চাকরি আইন 2018 সনের 57 নম্বর আইন সংশোধনকল্পে আনিত বিল সরকারি চাকরি সংশোধন বিল 2026 সংসদে উত্থাপিত আকারে অবিলম্বে বিবেচনার জন্য গ্রহণ করা হোক। পেশাদার মানবিক ও প্রযুক্তি নির্ভর সংস্থা হিসেবে র্যাব গড়ে উঠবে বলে আরও দায়িত্বশীল ভূমিকা পালন করবে বলে আশা প্রকাশ করেছেন র্যাবের নতুন মহাপরিচালক আহসান হাবিব পলাশ। গেল ২৮ মার্চ সংস্থাটির ১২তম মহাপরিচালক হিসেবে যোগদানের পর আজ দুপুরে রাজধানীর কারওয়ান বাজার র্যাবের মিডিয়া সেন্টারে সাংবাদিকদের সাথে মতবিনিময়ে তিনি এমন প্রত্যাশার কথা জানান। র্যাবের বিলুপ্ত পুনর্গঠন কিংবা যে কোনো সিদ্ধান্ত সরকারের এখতিয়ার বলেও জানান নতুন মহাপরিচালক। সংবাদ সম্মেলনে সম্প্রতি আইনশৃঙ্খলা রক্ষায় র্যাবের ভূমিকা তুলে ধরেন ডিজি। র্যাবের বিলুপ্তি বা র্যাব সংক্রান্ত যে কোনো সিদ্ধান্ত গ্রহণের দায়ভার সে র্যাবের উপর বর্তায় না। সরকার এই বিষয়গুলো বিবেচনা করবেন যে র্যাবকে যদি সঠিকভাবে পরিচালনা করা যায়, তাহলে র্যাব সঠিকভাবে পরিচালিত হতে পারে। এবং আমি মনে করি এ ব্যাপারে সরকার চেষ্টা করছেন আমাদেরকে ভালো কাজে সম্পৃক্ত করবার জন্য, এবং আমি আশা করি, বিশ্বাস করি যে র্যাব সঠিক পথে পরিচালিত হবে। ব্যক্তির আয় কমলে আগামী বছর থেকে কেটে নেওয়া আগাম কর সরাসরি ব্যাংক অ্যাকাউন্টে রিফান্ড হবে বলে জানিয়েছেন জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান মোহাম্মদ আব্দুর রহমান খান। এছাড়া চলতি মাসে কাস্টমস অটোমেশন কার্যক্রম পুরোপুরি চালু হবে বলেও জানান তিনি। সকালে আগারগাঁও জাতীয় রাজস্ব ভবনে প্রাক বাজেট আলোচনায় তিনি এসব কথা বলেন। এ সময় আমেরিকান চেম্বার জানায়, বর্তমানে সব মিলিয়ে 85% বেশি কর দিতে হয় সিগারেটের ক্ষেত্রে, যা অনেক বেশি। পাশাপাশি সফট ড্রিঙ্কসে 30% থেকে 15% সম্পূরক শুল্ক কমানোয় দাবি জানায় সংস্থাটি। এ সময় দেশের নানা বন্দরে রিফান্ড পদ্ধতি চালু থাকলেও তা বেনাপোল বন্দরে নেই বলে জানায় ইন্ডিয়া বাংলাদেশ চেম্বার। এছাড়া নারীদের সর্বনিম্ন আয়কর সীমা 4.5 লাখ টাকা নির্ধারণের দাবি জানায় বাংলাদেশ উইমেন চেম্বার। আমি রেজিডেন্ট থেকে কি নন রেজিডেন্টকে কম রেটে ট্যাক্স করবো কিনা, আনসার শুড বি নো। আমার তো ধরেন লেভেল প্লেইং ফিল্ড থাকতে হবে। তা আমি এই জন্যই টিডিএস যত বেশি হবে আমার ওদিকে গ্যাপটা তত কম হবে। রেজিডেন্ট ট্যাক্স পেয়ার তো আমি সে কর্পোরেট রিটার্ন দিবে, যতটুকু ট্যাক্স কাটলাম ওইটার অ্যাডভান্স ট্যাক্স ক্রেডিট পাবে, আর বাকিটা সে পরে দিবে। তাকে আমি এখানে পাচ্ছি রিটার্ন সাবমিট করতে। আর নন রেজিডেন্ট ট্যাক্স পেয়ারকে যেহেতু আমি পাচ্ছি না, সে যদি এখানে রিটার্ন সাবমিট করবে না, সুতরাং সে হাইয়েস্ট ট্যাক্স রেটে দেবে। শুধুমাত্র কমানোর জন্য বললেই হবে না, আমাকে তো ট্যাক্স জাস্টিসটা এনশিওর করতে হবে। শিল্পের টেকসই উন্নয়নে প্রধানমন্ত্রীর সহযোগিতা চেয়েছেন বিকেএমই এর সভাপতি মোহাম্মদ হাতেম। বিকেলে সংগঠনের কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এই সহযোগিতা চান তিনি। বাংলাদেশ শ্রম সংশোধন অধ্যাদেশ 2025-এর কতিপয় বিধানের মাধ্যমে পোশাক শিল্পকে ধ্বংস করার ষড়যন্ত্র করা হয়েছে বলে অভিযোগ করেন। অন্তর্বর্তী সরকারের গুটি কয়েক লোক শিল্প মালিক, কর্মকর্তা এবং কর্মচারীদের মধ্যে জটিলতা তৈরি করতে এই সংশোধনী করেছেন। এর ফলে উৎপাদন ব্যয় বৃদ্ধি, প্রশাসনিক জটিলতা এবং প্রতিযোগিতামূলক সক্ষমতা কমে আসবে বলে আশঙ্কা করেন তিনি। কারণিক কাজে নিয়োজিত কোনো ব্যক্তির জায়গায়
ওনারা ঢুকেই দিলেন কর্মচারী বা কর্মকর্তা যে হিসেবে যে নামেই অভিহিত হোক না কেন, এই যে কর্মকর্তা কর্মচারী শব্দ দুইটা এটা ঢুকানোর কোনো প্রয়োজন ছিল না। এইটা ঢুকেই দিয়ে একটা বিভ্রান্তি তৈরি করা হয়েছে। এই বিভ্রান্তি নিয়ে দেখা যাবে সারা বছরই আমাদেরকে এই 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 ক্যাসাল মিটাইতে গিয়ে, আমার ব্যবসা বাণিজ্য খামাইতে এই ক্যাসাল মিটাইতে হবে। ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স আন্তর্জাতিক সংবাদ। হরমুজ খুলে দিতে ডোনাল্ড ট্রাম্পের আলটিমেটাম প্রত্যাখ্যান করলেও জাহাজ চলাচল স্বাভাবিক রাখতে ওমানের সঙ্গে আলোচনা চলছে ইরানের। এদিকে ইরানে ভূপাতিত হওয়া মার্কিন যুদ্ধবিমানের নিখোঁজ পাইলটকে উদ্ধারের দাবি করেছে যুক্তরাষ্ট্র। তবে সে সময় তাদের একটি বিমান ও 2টি হেলিকপ্টার ভূপাতিত করার দাবি তেহরানের। অন্যদিকে ইন্টারনেট ব্ল্যাকআউটের 37তম দিনে পা দিয়ে বিশ্ব রেকর্ড গড়েছে ইরান। বিস্তারিত সামিউল শিহাবের রিপোর্টে। আগামী সোমবারের মধ্যে শান্তি চুক্তি ও হরমুজ প্রণালী খুলে না দিলে ইরানে ভয়াবহ আক্রমণ চালানোর হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যদিও একে দুর্বল চিত্তের প্রলাপ বলে উড়িয়ে দিয়েছে তেহরান, তবে হরমুজ নিয়ে ওমানের সঙ্গে কূটনৈতিক প্রচেষ্টা অব্যাহত রেখেছে। মধ্যস্থতার চেষ্টা চালাচ্ছে মিশর, তুরস্ক এবং পাকিস্তানও। তবে উভয় পক্ষের হামলা পাল্টা হামলা অব্যাহত রয়েছে। ইরানের কোসিয়া এলাকায় এক হামলায় 5 জন এবং বোয়ের আহমাদ অঞ্চলে আরও 4 জন নিহত হয়েছে। ধারণা করা হচ্ছে ভূপাতিত F-15 জেট থেকে নিখোঁজ মার্কিন বিমান সদস্যদের উদ্ধারে চালানো অভিযানে তারা নিহত হন। অন্যদিকে উদ্ধার অভিযানে মার্কিন বিমান ও হেলিকপ্টার ভূপাতিত করারও দাবি করেছে IRGC। এদিকে ইসরায়েলের উত্তরে বৃষ্টির মতো ক্ষেপণাস্ত্র বর্ষণ করেছে ইরান। তেল আবিবের বেন গুরিয়ন বিমানবন্দরে ক্লাস্টার বোমা হামলা চালিয়েছে ইয়েমেনের হুথিরা। এর জবাবে লেবাননের বৈরুতে হিজবুল্লাহর স্থাপনায় বিধ্বংসী হামলা চালাচ্ছে ইসরায়েল। এসব হামলায় শিশুসহ বেশ কয়েকজন হতাহত হয়েছে। অন্যদিকে ইরানের হামলার মূল লক্ষ্যে পরিণত হয়েছে উপসাগরীয় দেশগুলোর তেল স্থাপনাগুলো। বাহরাইনের পেট্রোকেমিক্যাল প্ল্যান্ট ও বাফকোর তেল ডিপোতে ড্রোন হামলায় আগুন লেগেছে। এছাড়াও কুয়েতের একাধিক তেল স্থাপনা এবং আবুধাবির বোরস প্ল্যান্টেও ধ্বংসাবশেষ পড়ে আগুন লাগায় উৎপাদন বন্ধ রাখা হয়েছে। ইরানে ইতিহাসের দীর্ঘতম ইন্টারনেট ব্ল্যাকআউট চলছে। এর মধ্যে বিক্ষোভ ও সামরিক স্থাপনায় হামলার অভিযোগে 2 যুবকের মৃত্যুদণ্ড কার্যকর করেছে তেহরান। যুদ্ধের সরাসরি প্রভাব ও ভয়াবহ জ্বালানি সংকটের মুখে দাঁড়িয়ে আছে পাকিস্তান ও কুয়েতের মতো প্রতিবেশী দেশগুলো। সামিউল শিহাব, RTV। ইউক্রেনে ভয়াবহ হামলা চালিয়েছে রাশিয়া। দেশটির বিভিন্ন স্থানে চালানো হামলায় কমপক্ষে 15 জন নিহত হয়েছেন, আহত হয়েছেন আরও অনেকে। শনিবারের হামলায় এই হতাহত হয় বলে জানায় সংবাদ মাধ্যম আল জাজিরা। ইউক্রেনের বিমান বাহিনী জানিয়েছে রাশিয়ার ছোড়া 286টি ড্রোনের মধ্যে 260টি ভূপাতিত বা নিষ্ক্রিয় করা হয়েছে। তবে 11টি ড্রোন 10টি স্থানে আঘাত হানে। আলাদা ঘটনায় আজব সাগরে একটি বিদেশি পতাকাবাহী কার্গো জাহাজের ড্রোনের ধ্বংসাবশেষ পড়ে আগুন লেগে গেছে। তবে এরই মধ্যে শনিবার ইস্তাম্বুলে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি ও তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের মধ্যে বৈঠক হয়েছে। এতে যুদ্ধ বন্ধের প্রচেষ্টা এবং নিরাপত্তা পরিস্থিতি নিয়ে আলোচনা হয়। এবারে খেলার খবর। বিসিবির নির্বাচন নিয়ে ওঠা অনিয়মের অভিযোগ তদন্তে গঠিত কমিটি প্রতিবেদন জমা দিয়েছে। রোববার জাতীয় ক্রীড়া পরিষদে প্রতিবেদন জমা দিয়ে কমিটির প্রধান অভিযোগ করেন, সাবেক যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া তাদের সহযোগিতা করেননি। প্রতিবেদনে বিসিবির নির্বাচনে অনিয়ম ঠেকাতে কিছু সুপারিশ করেছে কমিটি। বিস্তারিত মাহফুজুল ইসলামের রিপোর্টে। গত 11 মার্চ সাবেক বিচারপতি আসাদুজ্জামানের নেতৃত্বে বিসিবির নির্বাচনে অনিয়মের অভিযোগ তদন্তে 5 সদস্যের কমিটি গঠন করে জাতীয় ক্রীড়া পরিষদ। রোববার এনএসসিতে প্রতিবেদন জমা দেয় সেই কমিটি। প্রতিবেদনে কি আছে তা না জানালেও তদন্ত কার্যক্রমের বিষয়ে বিস্তারিত বলেছেন কমিটির প্রধান, যেখানে সাবেক ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার সহযোগিতা না পাওয়ার অভিযোগ করেন তিনি। কিছু বলতে চান কিনা সেই জন্য, অ্যাক্সেস করার জন্য না। আমরা কিন্তু ওনাকে সময় দিয়ে দেখা হয়েছিল, উনি আমাদের কাছে আসেননি। সভাপতি আমিনুল ইসলাম বুলবুল সহ নির্বাচন কমিশনার হিসেবে কাজ করা সবার বিষয়ে জানতে চাওয়া হলে আসাদুজ্জামান জানান, সরাসরি না আসলেও চিঠির মাধ্যমে নিজেদের অবস্থান তুলে ধরেন তারা। সংশ্লিষ্ট সবাইকে আমরা চেষ্টা করেছি নিয়ে এসে তাদের আসেন নাই,
লিখিত বক্তব্য দিয়েছেন। এদিকে তদন্ত কমিটির সঙ্গে দেখা না করার কারণ হিসেবে জুলাই সনদ বাস্তবায়ন, গণভোট ইস্যুতে ব্যস্ততার কথা উল্লেখ করেন সাবেক ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ। এছাড়াও পার্শ্ববর্তী দেশ ও ফ্যাসিবাদের দোসরদের অন্তর্ভুক্তির চেষ্টার অভিযোগ আনেন তিনি। এর আগে সোমবার বোর্ড সভার পর আরও 4 পরিচালক পদত্যাগের পর টালমাটাল অবস্থা তৈরি হয় বিসিবিতে। মাহফুজুল ইসলাম, RTV, ঢাকা। তদন্ত প্রতিবেদনে থাকা বিষয়গুলো নিয়ে আইসিসির সাথে কথা বলে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। বিকেলে বিকেএসপি পরিদর্শন শেষে এমনটা জানান তিনি। সকালে বিসিবি নির্বাচনে অনিয়মের অভিযোগ তদন্তে 5 সদস্যের কমিটি জাতীয় ক্রীড়া পরিষদে প্রতিবেদন জমা দিয়ে সাবেক যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া তাদের সহযোগিতা করেননি বলে অভিযোগ তোলে। এরপর সামাজিক যোগাযোগ মাধ্যমে আসিফ জানান, নিয়ম বহির্ভূত আর আদালত অবমাননার মতো কাজে সামিল না হতে তার এমন সিদ্ধান্ত। তবে আমিনুলের মতে এটি অযৌক্তিক মন্তব্য। ফেসবুকে তো আসলে সত্য কথাও দেখি আমরা, মিথ্যা কথাও দেখি। সো তিনি সত্য বলেছেন কি মিথ্যা বলেছেন আমি আপনাদের উপরে ছেড়ে দিচ্ছি, আপনারা এটা যাচাই করে নেন যে তার যে ফেসবুকের স্ট্যাটাস, সেই যে কথাগুলো বলেছেন সেটা কতটুকু সত্য কতটুকু মিথ্যা। আমাদের যে আইসিসি রয়েছে সেই আইসিসিকে তদন্ত রিপোর্টটি অবগত করার পরে আমরা পরবর্তী সিদ্ধান্ত গ্রহণ করব ইনশাআল্লাহ। বছর জুড়ে আসন্ন ব্যস্তসূচি ও নিউজিল্যান্ড সিরিজকে সামনে রেখে ব্যাটে বলে অনুশীলন শুরু করেছে বাংলাদেশ ক্রিকেট দল। মিরপুর শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামে সপ্তাহব্যাপী ফিটনেস ক্যাম্প শেষে রোববার থেকে পুরো দমে নেট অনুশীলনে নেমেছেন তাসকিন শান্তরা। এদিন নিউজিল্যান্ডের বিপক্ষে 3টি করে ওয়ানডেতে ও 3 টি20 সিরিজকে সামনে রেখে অনুশীলন করেন সাদা বলের ক্রিকেটাররা। এই অনুশীলন চলবে 12 তারিখ পর্যন্ত। এরপর 2 দলে বিভক্ত হয়ে একটি প্রস্তুতি ম্যাচ খেলবেন ক্রিকেটাররা। এদিকে অনুশীলন করেছে লাল বলের ক্রিকেটাররাও। তাদের অনুশীলন চলবে 16 এপ্রিল পর্যন্ত। সন্ধ্যা সংবাদ এ পর্যন্তই। রাতের সংবাদ 11:15টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ।